প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ওকে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার নাম সুশান্ত হালদার। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকে। আমি 2020 সালে মালদা পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করি। এবং বর্তমানে আমি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এজ এ কন্ট্রাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার কর্মরত। এবং এর আগে আমি দুই জায়গায় কাজ করেছি। একটা কৃষ্ণনগরে একটা প্রাইভেট কোম্পানিতে 6 মাস কাজ করেছিলাম। তারপরে ফারাক্কাতে কন্ট্রাক্টরের আন্ডারে ওই 6-7 মাস মতো কাজ করি। সেখানে কি ছিল, রোল বর্তমানে অ্যান্ড রেসপন্সিবিলিটি কি ছিল সেখানে? স্যার কন্ট্রাক্টরের আন্ডারে হুম। ওখানে স্যার আমি বেসিক্যালি ওই অফিস ওয়ার্কটা করতাম, মানে ওই উনি বেসিক্যালি ফারাক্কা ব্যারেজের কাজগুলো করতেন। অফিসে যেমন উনি যে টেন্ডারগুলো ধরতেন, সেই টেন্ডারগুলো ড্রপ করতাম। আর একটা মেনটেনেন্স ওয়ার্ক করেছিলাম ফারাক্কা ব্যারেজে। আচ্ছা, তো সাইটে কিরকম কাজ দেখতে হতো বা সাইটে যেতে হতো কিছু, নাকি শুধু অফিস ওয়ার্কের ভিতরেই তোমাকে সীমাবদ্ধ থাকতে হতো? অফিস ওয়ার্কই বেশি করতাম, সাইটে যেতাম, ওই কাজগুলো দেখতাম। ওই রুফ ট্রিটমেন্টের কাজ হতো, সেই আচ্ছা, এই কাজগুলো দেখতাম। পিএইচইতে কন্ট্রাকচুয়াল যেই হয়ে আছো কবে থেকে, 2023 থেকে? না স্যার, আমি মার্চ মাসে জয়েন করেছি। মানে 24-এর মার্চে? মার্চ 2024-এর মার্চে। আচ্ছা, তাহলে এখানে তো বেশি দিন খুব একটা এক্সপিরিয়েন্স নেই তোমার, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার চয়েস কি কি রয়েছে? আমি 1 নম্বরে ইরিগেশন দিয়েছি, 2 নম্বরে পিডাব্লিউডি, 3 নম্বরে পিএইচই। কেন হঠাৎ করে ইরিগেশন 1 নম্বরে? তুমি তো পিএইচইতে কাজ করছো। আসলে প্রথম থেকে ইচ্ছা ছিল। আর আহ, এর আগে সেরকম আমার তো অপরচুনিটি পাইনি। আমি রিসেন্টলি পিএইচই কন্ট্রাকচুয়ালটা পাই, তো জয়েন করি। আহ, প্রথম থেকে ইচ্ছা ছিল। কেন, ইচ্ছাটা কেন ছিল? অ্যাকচুয়ালি ওখানে ইরিগেশনে বিভিন্ন রকম রিভার ক্যানাল রিলেটেড কাজগুলো আহ, হবে। সেই কাজগুলো আমার মানে ভালো লাগবে করতে। কি কি কাজ হয় বলো তো ইরিগেশনে? ইরিগেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলে তোমার কি কি কাজ দেখতে হবে? আমি তো কাজ করিনি, তবে যেটুকু জেনেছি আমি সিনিয়রদের কাছ থেকে, ওখানে রিভার ব্যাংক প্রোটেকশনের কাজ হয়। তারপরে ক্যানেলের কাজগুলো হয়, ক্যানেল লাইনিং, আর আর কোনো ব্যারেজ থাকলে সেগুলোর মেনটেনেন্স ওয়ার্ক হয়। আচ্ছা, বিগত 20 বছরে পশ্চিমবঙ্গে কোনো ড্যাম তৈরি হয়েছে জানো? না স্যার। মানে কি নাসের বলতে কি অ্যান্সারটা, কি নাটা কিসের না? না, বিগত 20 বছরে কোনো ড্যাম তৈরি হয়েছে বলে আমি জানি না। আচ্ছা, তোমার জানা নেই, মানে তৈরি হয়েছে কিনা তুমি জানো না, সেটাই? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে আহ, বলো যে ড্রেনেজ বেসিন বলতে কি বোঝো, ড্রেনেজ বেসিন? ড্রেনেজ বেসিন হলো, আহ, ধরুন কোনো ক্যাচমেন্ট এরিয়া আছে। সেই ক্যাচমেন্ট এরিয়াতে যে রেনফল হবে, সেই রেনফলটা কোনো একটা আহ, যে চ্যানেলের মাধ্যমে ফ্লো করবে, সেই চ্যানেলটাকে বলা হবে ড্রেনেজ বেসিন। তাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ক্যাচমেন্ট যেমন এরিয়া কি? ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে কোনো একটা, আমি যদি মনে করি কোনো একটা রিভারের
সারাউন্ডিংয়ে যতটা এরিয়ার কোনো রেনফল হবে, সেই রেনফল যতটা এরিয়ার রান অফটা সেই রিভারে এসে পড়বে, সেই এরিয়াটাই হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া সেই তাহলে রিভারের। তাহলে ড্রেনেজ বেসিন আর ক্যাচমেন্ট এরিয়ার ভিতর পার্থক্যটা কি দাঁড়ালো? ক্যাচমেন্ট এরিয়াটা হচ্ছে যে এরিয়াতে রেনফল হচ্ছে, আচ্ছা। আর ড্রেনেজ বেসিনটাকে আমি রিভারটাকে ড্রেনেজ বেসিন বলতে পারি। তো তুমি তো ড্রেনেজ বেসিন যখন বললে তখনও তো তুমি রেনফলের কথাই বললে। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বললাম রেনফলটাকে। কি এক্সাম্পল হিসেবে বললে? আমি তো বুঝলাম না, আমার তো দুটোই একই মনে হলো। না স্যার, একই না। একটু মানে ভেঙে ভালো করে বোঝাও, একটা বাংলাতে সুষ্ঠুভাবে বোঝাও। আমি বলছি ক্যাচমেন্ট এরিয়াতে যে রেনফলটা হবে সেটা তো রান অফ হিসাবে ফ্লো হবে, সেটা তো একটা রিভারের মধ্যে দিয়ে বা ন্যাচারাল চ্যানেলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। হুম। তো সেই চ্যানেলটা হচ্ছে ড্রেনেজ বেসিন। চ্যানেলটা হচ্ছে ড্রেনেজ বেসিন? হ্যাঁ স্যার। তাহলে বেসিন বলতে আমরা জেনারেলি কি বুঝি? ক্যানেলটাকেই বুঝি, তাই তো? কোনোটা ক্যানেল যাচ্ছে বা কোনোটা চ্যানেল যাচ্ছে, সেটাকে আমরা বলে দেবো বেসিন। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে বলো, রবি খারিফ রেশিও বলতে কি বোঝো? রবি খারিফ রেশিও হচ্ছে, এটা একটা ক্রপ, মানে রবি রবি ফসল আর খারিফ ফসলের মধ্যে যে রেশিওটা সেটা হচ্ছে রবি খারিফ রেশিও। ফসলের রেশিও? না স্যার, মানে এরিয়া। আরে আমাকে বুঝিয়ে বলো, তুমি এরকম না স্যার রেসি এরিয়া এরকম বললে কি করে হবে? তুমি কি অন্য মনস্ক আছো? না স্যার, মানে তাহলে? যে এরিয়াতে, স্যার যে এরিয়াতে রবি ক্রপ চাষ হবে সেই এরিয়া ডিভাইডেড বাই খারিফ ক্রপ, এর এরিয়া অফ খারিফ ক্রপ, এই রেশিওটাকে বলা হচ্ছে রবি খারিফ রেশিও। আচ্ছা, কত হয় জেনারেলি রবি খারিফ রেশিও? এটা স্যার আমার মনে নেই। আচ্ছা, রবিতে বেশি ইরিগেশন দরকার হয় নাকি খারিফে? স্যার রবিতে, কারণ রবিতে সেখানে শীতকালে রেনফলটা হয় না, কম হয়। আর খারিফ সিজনে রেনফলটা আমাদের ইরিগেশন রিকোয়ারমেন্টটা কমিয়ে দেয়। তাই? তুমি বলো তো, এটা খারিফ ফসলের নাম বলো তো। রাইস। রাইস, তাই তো? তো রাইসের ক্ষেত্রে আহ, যদি আমি বলতে বলি রাইসের ওয়াটার রিকোয়ারমেন্ট কত, বা কর ওয়াটারিং কত, সেটা কত বলো তো? ফর ওয়াটারিং 120 সেন্টিমিটার। আচ্ছা, একটা রবি ফসলের নাম বলো। হুইট। হুইটের কত থাকে, কর ডেপথ বা কর ওয়াটারিং? এটা স্যার অ্যারাউন্ড, এটা স্যার রাইসের থেকে কম অবশ্যই। হ্যাঁ, মোটামুটি ধরে নাও একজ্যাক্ট 55 to 60 ধরে নিলাম, ধরো। তাহলে তো 60। রবিতে তো ওয়াটার রিকোয়ারমেন্টই কম। হ্যাঁ স্যার, খারিফে ওয়াটার যতই রিকোয়ারমেন্ট। বৃষ্টি হোক না কেন, রবিতে তো ওয়াটার রিকোয়ারমেন্টই কম। তাও ইরিগেশন করতে বেশি জল লাগছে রবিতে। রবিতে বেশি লাগছে না। আচ্ছা, খারিফে ইরিগেশন করতে বেশি জল লাগছে। না স্যার, খারিফ সিজনে আমরা কি হচ্ছে অনেকটা মানে রেনফলের জন্য ওয়াটারটা আমরা পেয়ে যাচ্ছি ফিল্ডে, অন ফিল্ড। তো তবুও তো এর ওয়াটার রিকোয়ারমেন্ট তো বেশি, সেটা তোমাকে তো মাথায় রাখতে হবে। আচ্ছা, ওয়াটার রিকোয়ারমেন্ট বেশি। তাহলে ইরিগেশন তো আমাকে তবু করতে হবে না? হ্যাঁ, করতে হবে। তাহলে যাই হোক, ঠিক আছে, ইরিগেশন ছাড়ো। দেখি সেকেন্ড কি রেখেছো তুমি, পিডাব্লিউডি, তাই তো? আর পিএইচই, তুমি হ্যাঁ তো স্যার। পিএইচই তে কাজ করছো এখন অলরেডি। আচ্ছা, আমাকে বলো তো,
লিফট ইরিগেশন বলতে কি বোঝো? লিফট ইরিগেশন আমরা গ্রাউন্ড ওয়াটারটাকে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে টিউবওয়েল টিউবওয়েলের সাহায্যে আমরা মেকানিক্যাল ডিভাইস যেমন পাম্পের মাধ্যমে যদি আমরা ওয়াটার ইউজ করি সেইটাকে বলা হচ্ছে লিফট ইরিগেশন। আর সাবসারফেস ইরিগেশন কি? সাবসারফেস ইরিগেশন লিফট ইরিগেশনটা একটা সাবসারফেস ইরিগেশন বলতে পারি। তাই? কিরকম? যেমন এটা স্যার গ্রাউন্ড ওয়াটার যেটা আমরা ইউজ করব হুম। যে সেই ইরিগেশন গুলো সাবসারফেস ইরিগেশন হবে। আচ্ছা, ড্রিপ ইরিগেশন কি সাবসারফেস ইরিগেশন নয়? ড্রিপ ইরিগেশনটা আমরা সাবসারফেস ইরিগেশন বলতে পারি। তো কারণ এটা সাবসারফেস ইরিগেশন যদি হয়, তো ড্রিপ ইরিগেশনে কি সবসময় আন্ডারগ্রাউন্ড ওয়াটারকেই তুলে পরে ইউজ করতে হবে, এরকম কোথাও বলে দেওয়া আছে? না স্যার, তাহলে ড্রিপ ইরিগেশনকে আমরা সাবসারফেস ইরিগেশন কেন বলছি? ড্রিপ ইরিগেশনটা স্যার একদম রুট জোনে আমরা পাইপলাইনের মাধ্যমে ওয়াটার প্রোভাইড করি। তো বাকিগুলো তো করছি না, লিফটটাকেও তুমি সাবসারফেস বললে, ড্রিপটাকেও তুমি সাবসারফেস বলছো। বুঝতে পারলে আমার কোশ্চেনটা? অ্যান্সার বুঝতে পারলে না অ্যান্সারের কোশ্চেন বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো তোমার অ্যান্সার কি হবে? চুপচাপ থাকবে? যাই হোক, ঠিক আছে, দাঁড়াও তোমার পিএইচই থেকে যাই, অনেক এদিক ওদিক হলো। আচ্ছা, তুমি আমাকে বলো যে কোনো একটা ড্রিঙ্কিং ওয়াটার তার প্যারামিটার কোন আইএস কোড দেখে ঠিক করব? IS 10500 2012। 2012? 12 না 14? 12। 12, আচ্ছা। আচ্ছা, এখানে নাইট্রেট কত অ্যালাউয়েবল, কত নাইট্রেট? নাইট্রেট হুম। নাইট্রেট বলে একটা নাইট্রেট প্যারামিটার হয়, জানো তো? হ্যাঁ স্যার, এটা 0। নাইট্রেট 0, আর নাইট্রাইট? নাইট্রাইট 45 ppm। নাকি উল্টোটা বললে? কি গো, তোমাকে বলছি। ভুলিয়ে যাচ্ছে। না, তুমি কি উল্টোটা বললে নাকি ঠিকটা বললে? ঠিকই বললাম, আই থিঙ্ক। আচ্ছা, মানে তুমিও শিওর নও, তাই তো? আচ্ছা, নাইট্রেট জলে বেশি পরিমাণে থাকলে, অ্যালাউবের বেশি পরিমাণে থাকলে কি হতে পারে বলো তো? ব্লু বেবি ডিজিজ হতে পারে। ওটা নাইট্রাইটে নয়? না স্যার, নাইট্রেটেই। নাইট্রেটেই হবে? হ্যাঁ স্যার, আচ্ছা, শিওর। তাহলে আমরা ধরো একটা জল আছে, ধরো তোমাকে আমি একটা জল দিয়েছি, সেই জলের ভিতরে কত নাইট্রেট আছে আমি চেক করতে যাই, কিভাবে চেক করব? স্যার, এটা আমার জানা নেই। তো তুমি তো পিএইচই তে কাজ করছো, ওখানে এরকম জলের টেস্টিং হয় না? যা জল উঠলো সেটাকে তুলে পরে পাঠিয়ে দাও? না স্যার, এখানে জলের টেস্ট হয়। এখানে বেসিক্যালি পিএইচ, টোটাল ডিজলভ সলিড আর ফ্লোরাইড এগুলো দেখা হয়। মানে ওগুলোর দরকার নেই বাকিগুলোর? আসলে বীরভূমের ওয়াটারগুলো এইগুলোই বেসিক্যালি ইম্পিউরিটিস থাকে। আচ্ছা, মানে তুমি বেশিরভাগ জায়গা বলছো যে জলে নাইট্রেট থাকবে না? না স্যার, থাকতে পারে, কিন্তু সেই গ্রাউন্ড ওয়াটারের পরিমাণটা কম। আচ্ছা, গ্রাউন্ড ওয়াটারে কারণ আর্সেনিক কত থাকে, আর্সেনিকের পরিমাণ অ্যালাউয়েবল? অ্যালাউয়েবল স্যার 1 ppm। তো আর্সেনিক টেস্ট কি করে করো, নাকি সেটারও টেস্ট হয় না? এখানে আর্সেনিকের টেস্ট হয় না বীরভূমে।
আমি স্যার বীরভূমে পোস্টিং আছি। তো বীরভূম এরিয়াতে বীরভূমে আর্সেনিক নেই বলছো? না স্যার, এটা ফ্লোরাইড এফেক্টেড এরিয়া। যেখানে ফ্লুরাইড থাকবে সেখানে আর্সেনিক থাকবে না? না স্যার, এরকম হয় না। তাহলে কি হয়? মানে এরকম সচরাচর দেখা যায় না, যেখানে যে জায়গায় ফ্লোরাইড এফেক্টেড এরিয়া সেটা আবার আর্সেনিক এফেক্টেড এরিয়া হবে। যেমন নদিয়া ডিস্ট্রিক্ট আর্সেনিক এফেক্টেড এরিয়া, হুম। ওখানে ফ্লোরাইড দেখা যায় না। আচ্ছা, মানে দুটো করসপন্ডেন্স আছে, মানে ফ্লুরাইড থাকলে আর্সেনিক থাকবে না, আর্সেনিক থাকলে ফ্লুরাইড থাকবে না। আর ফ্লুরাইডটা কিভাবে জলে চেকিং হয়? ফ্লোরাইড এখানে স্যার আয়ন সিলেক্টিভ মেথডে টেস্ট করা হয়। ফিল্ডে কোনোদিন করেছো না সকি ল্যাবে? না স্যার, ল্যাবে হয়। আচ্ছা, ফ্লুরাইডের জন্য কি রোগ হয়? ফ্লোরাইডের জন্য ফ্লুরোসিস রোগ হয়। ফ্লুরোসিসে কি হয়? ফ্লুরোসিস কোথায় হয় ফ্লুরোসিস মানুষের দেহে? এই হাত পায়ে ওই কালো কালো দাগ হয়ে যায়। আচ্ছা, ফ্লুরিন যদি বেশি হয়ে যায় তাহলে দাঁতের ক্ষতি নাকি, না কম হলে পরে দাঁতের ক্ষতি? কম হলে, যদি 1 ppm এর কম হয় তাহলে দাঁতের ক্ষয় দেখা যায়। আর আচ্ছা ওয়ান ধরো পয়েন্ট ফাইভ তাহলে ppm কোনো একটা জল আছে যেখানে দেখা যাচ্ছে যে ফ্লুরিন নেই জলে, তাহলে তো আমরা কি ফ্লুরিন অ্যাড করতে পারি এরকম? না 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 স্যার, পারবো না? ফ্লোরিন অ্যাড করা হয় না সচরাচর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অ্যাক্টিভেটেড কার্বন কি বলো তো? অ্যাক্টিভেটেড কার্বন, স্যার এটা মনে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি মুর্শিদাবাদে বাড়ি তাই তো? বীরভূমে কাজ করছো? তুমি আগে হ্যাঁ বলো স্যার, যে মুর্শিদাবাদ বিখ্যাত কেন, আগে বলো, তারপরে বীরভূম বিখ্যাত কেন বলবে। মুর্শিদাবাদ তো হিস্টোরিক্যাল প্লেস, যেমন আমাদের হাজারদুয়ারি আছে। আহ, তারপরে তার সামনে নিজামাত ইমামবাড়া আছে, কাটরা মসজিদ, মতিঝিল, হুম বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস আছে, হুম তার জন্য বিখ্যাত। এর একটা ঐতিহাসিক আগে তো মুর্শিদাবাদ আমাদের রাজধানী ছিল হুম। ভারতবর্ষের, নবাবী রাজা তখনকার নবাব মুর্শিদ কুলি খাঁয়ের নাম অনুসারে মুর্শিদাবাদের নাম হয়। তখন পূর্ব নাম ছিল মুর্শিদাবাদ, পরবর্তীকালে সেটা মুর্শিদাবাদ হয়। আচ্ছা, এই যে মুর্শিদ কুলি খাঁ এর আসল নাম কি ছিল জানো? না স্যার, এটা জানা নেই। আচ্ছা। আর বীরভূম কেন বিখ্যাত বলো তো? বীরভূমে এখানে বেসিক্যালি শান্তিনিকেতন আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, তার জন্য হুম। বিখ্যাত। আর এখানকার জয়নগরের মেলা। জয়নগরে মেলা হয়? না জয়নগরে মোয়া পাওয়া যায়? জয়নগরের মোয়া পাওয়া যায়। মানে মেলাতে মোয়া পাওয়া তবে যায়? না না, সরি, ভুল হয়ে গেল। জয়নগরটা সাউথ চব্বিশ পরগনা। এ রে, তাহলে তুমি তো কেস খাইয়ে দেবে তো। তুমি বীরভূমে আছো এতদিন ধরে, বীরভূমে কি রয়েছে তুমি জানো না? আচ্ছা, জানি স্যার। বীরভূমে একটা ব্যারেজ আছে তিলপাড়া ব্যারেজ বলে, জানো? হ্যাঁ হ্যাঁ। তো তিলপাড়া ব্যারেজে কটা গেট আছে বলো তো? নাকি কোনো গেটই নেই? আছে স্যার, আছে, গেট আছে? ডেট আছে। হ্যাঁ, মিথ্যা বলছো তুমি, দেখোই নি তুমি। না স্যার, গিয়েছি আমি, মানে গুনে দেখিনি। তুমি দেখো ইরিগেশনে কাজ করবে, আর তুমি যদি বলো যে না আমার যাইনি, আমার জানার দরকার নেই, এরকম বলে তো মুশকিল। সেটা কি ঠিক? না স্যার। তাহলে তোমাদের জানতে হবে এসব জায়গাগুলো সম্পর্কে। তো তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর আছে বলো তো? ময়ূরাক্ষীর নদী। ময়ূরাক্ষীর উপরে আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
ভালো। আর ময়ূরাক্ষী নদীর উপরে কি ড্যাম আছে বলো তো আর? কি? নাকি কোনো ড্যাম নেই? আমার ড্যামের কথা জানা নেই। ঠিক আছে, ঠিক আছে, চলো তোমার ইন্টারভিউ এখানে ক্লোজ করা যায়। বলো কি ব্যাপার, তুমি এত রেজিস্টিভ কেন? তুমি তো ইন্টারভিউয়ারকে ইন্টারভিউ কোশ্চেনই করতে দেবে না, তোমার সঙ্গে তো 5 মিনিট 10 মিনিটেরও ইন্টারভিউ হবে না। আমি তো খুব কষ্ট করে করে তোমাকে প্রশ্ন করছিলাম, আমার নিজেরই মনে ছিল ইন্টারভিউ বন্ধ করে দিই। সেটাকে তুমি ফিল করেছো? হ্যাঁ স্যার। কেন এরকম কেন? তুমি অ্যান্সার করছো না, না খাবো না, না না যাবো না, তো বুঝতে পারছি না তো কেন এরকম কেন? নাকি তুমি এরকমই? না না, এরকমই না, কিন্তু ইন্টারভিউয়ের সময় আমার ইন্টারভিউগুলো এরকমই হয়, এর আগে দিয়েছি, সেগুলো এই কারণেই আমি কেটে গেছি। আমি তো তুমি কথা বলছো না কেন? কে তোমাকে মারছে? আমি কি মারলাম তোমাকে, না ধরলাম, না বকলাম? না না, এইটা আমি বুঝতে পারিনি, এর আগে আমি 3টে ইন্টারভিউ দিয়েছি, এই প্রবলেমের জন্য আমি কেটে গেছি। আমি জেনেছি, বুঝতে পেরেছি, কিন্তু তাহলে বুঝতে যাতে পারলে আমি পরে তাহলে তুমি কেন তুমি কথা বলছো না, তুমি অ্যান্সার করছো না? না মানে কি? না জানা নেই, না হয় না, সেটা কি করে বুঝবো? ইন্টারভিউয়ার বুঝে নেবে? না স্যার। তাহলে তো তুমি অ্যান্সার শেষ করছো না কেন? তোমার প্র্যাকটিক্যাল নলেজ মোটামুটি রয়েছে, তুমি থিওরিটিক্যাল অ্যান্সার করতে পারছো, খুব একটা বেশি ঘাবড়ে যাচ্ছ না, তাহলে তুমি কথা বলছো না কেন? কথা বলতে কি অসুবিধা? এত প্রম্পট না, হয়ে গেলে তো মুশকিল। আমি যখন অ্যান্সারগুলো বলছি, অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হচ্ছে আমি ঠিক মতো এক্সপ্রেস করতে পারি না তো জিনিসটা। তারপরে আরো একটা জিনিস হচ্ছে, কোশ্চেনটাকে আমি যখন বলছি, তুমি আবার প্রশ্নটাকে উল্টে আমাকে বলছো লিফট ইরিগেশন, দিয়ে আবার তুমি শুরু করছো। তুমি কি আমাকে প্রশ্ন করছো, না নিজে বুঝছো? না না, এটা এটা আমি নোটিস করিনি। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম আমি। তাহলে আমাকে তুমি ডাইরেক্ট অ্যান্সার। তুমি ভুল অ্যান্সার করো আর ঠিক অ্যান্সার করো, বুঝলে সুশান্ত? তুমি হ্যাঁ কখনোই স্যার। এরকম কোনো রকম বিহেভ করবে না যেটাতে মনে হবে যে তুমি ইন্টারভিউ যে নিচ্ছে তাকেই তুমি প্রশ্ন করছো, এরকম কোনো আচরণ করবে না। যদি তুমি যদি তুমি মনে হয় যে কোনো প্রশ্ন বুঝতে পারছো না, তুমি তখন বলবে স্যার আমাকে ক্ষমা করবেন, আপনি কি আরেকবার প্রশ্নটা আমাকে করতে পারেন? কথাটা বুঝতে পেরেছো? তুমি হ্যাঁ ঘুরিয়ে পরে তুমি ঘুরিয়ে পরে বলবে না আমার নাম সুশান্ত হালদার, এরকম নয়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি আচ্ছা, ভিডিওটা ফার্স্ট দেখবে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। বলো। ফার্স্ট টাইমে কনফিউশন হয়ে গেছিলাম ওইখানে, ওই ক্যাচমেন্ট এরিয়া আর ড্রেনেজ বেসিন নিয়ে। এইটা পুরো আমার, মানে আপনি কনফিউশন বারবার। কনফিউশন তৈরি করবে বলেই তো তোমাকে ইন্টারভিউর জায়গাতে নিয়ে যাওয়া। আজকে নাইট্রেট নাইট্রাইটে সকলের গোলাই বলেই তো তোমাকে প্রশ্ন ধরবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো ফার্স্ট টাইম ঠিক বলেছিলাম। না তুমি ঠিকই বলেছো, আমি বলছি না তুমি ভুল বলেছো, আমি বলছি ওই রকম ট্রিকি জায়গাগুলোই ধরবে। তোমাকে ফ্লুরিন, আয়রন এসবগুলো খুব কম প্রশ্ন করবে, কারণ এগুলো তো এক এক ধাক্কায় অ্যান্সার হবে, বুঝতে পারছো তো? হয় তুমি ভুল বলবে, নয় ঠিক বলবে। হ্যাঁ স্যার। তাহলে তুমি কথা বলতে হবে তো, তুমি এরকম হ্যাঁ স্যার হুঁ স্যার করলে হবে না কিন্তু। এইটুকু কথা বললে হবে কি করে? তোমাকে ওখানে যেয়ে কথা বলতে হবে ওনাদের সাথে। তারপরে কিছু কিছু জায়গাতে রবি খারিফ রেশিও, রবি শস্য ডিভাইডেড বাই খারিফ শস্য, এটা কোনো অ্যান্সার হলো? তো তোমাকে আমি বলে জিজ্ঞেস করলাম যে এটাই অ্যান্সার, আরো বলো, ওরা কি তোমাকে দুবার করে প্রশ্ন করবে? আমার তো মনে হয় না। তুমি ভুল না বললে স্যার। তুমি ভুল বললে ওরা ওটাকে শুনবে, দিয়ে পরের প্রশ্নে চলে যাবে। আর তোমার ইন্টারভিউ, যদি এরকম ইন্টারভিউ দাও, তোমাকে 5 থেকে 6 মিনিটের ভিতর তোমার ইন্টারভিউ হয়ে যাবে। তো তুমি কি চাও, কম সময়ে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে যাবে? না স্যার, একদমই না। মানে আমাকে যেটা অ্যান্সার বলবো সেটা একটু ডিটেলসে বলতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর তুমি যখন কোনো কথা বলবে,
সে কথাটাকে ক্লিয়ার করে বলতে হবে, না স্যার নয়, যে না আমার জানা নেই বা না ওটা নয়। বুঝতে পেরেছো? তুমি না করে হ্যাঁ স্যার। অ্যান্সার করে থেমে যাবে না, যে এবারে ইন্টারভিউয়ার ভাবতে বসেছে যে তুমি কি অ্যান্সার করেছো, জানা নেই অ্যান্সার করেছো নাকি না হয় না অ্যান্সার করেছো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওদেরকে ভাবাতে বসো না, তুমি নিজে চেষ্টা করে ওখানে ক্লিয়ার করে দিও, যেটুকুই বুঝবে ওদেরকে ক্লিয়ার করে বলো। তাতে ভুল বললেও ক্লিয়ার করে বলো, আর ঠিক বললেও ক্লিয়ার করে বলো। আচ্ছা। আর কিছু? আর এত ক্যাজুয়াল কেন তোমার তো তুমি শুরুতেই কি বলে যখন ইন্ট্রো দিচ্ছিলে, তোমার মনে হলো ক্যাজুয়ালি তুমি বলছো, কেন ওরকম কেন? একটু স্মার্টলি বলো ইন্ট্রোটা। এই ইন্ট্রোতে কি কি অ্যাড করব? না না আমি তো অ্যাড মানে স্কুলটা অ্যাড করতে ওই বলছি না। স্কুল। না না তোমাকে না না কোনো কিছু অ্যাড করতে বলছি না, তোমাকে আমি বলছি একটু স্মার্টলি বলো কথাটা, একটু স্মার্টলি বলো ওখানটাতে। তুমি মানে যাই এই বলছো, স্কুল। হুম। তুমি যাই বলছো, তুমি ধরো বলছো যে আমার নাম সুশান্ত হালদার, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি এই সালে এটা করেছি, আমি তারপরে কন্ট্রাক্টর আন্ডারে কাজ করি, যাই বলবে তুমি সেটা একটু স্মার্টলি বলো, থেমে থেমে হ্যাঁ এটার পর এটা, ওরকম ভাবে না, মানে এত লেথার্জিক হবে না। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, এইটাই প্রবলেম স্যার আমার। ওই তো তুমি মানে আবার ওই এটাকে আমি। হ্যাঁ ওই করে থেমে যাচ্ছ, ওইটাই তো। জাগতে হবে, জেগে উঠো একটু এনার্জি আনো। ঠিক আছে। ঠিক আছে, চলো ভালো করে প্রিপারেশন নাও। ফেজ 2 তে, ফেজ 3 তে আছে? না স্যার, নেই। তাহলে পরে আছে নাকি? হ্যাঁ। ঠিক আছে, টাইম আছে, সময় নাও, সময় নিয়ে করো। ঠিক আছে। ওকে। ওকে ওকে। থ্যাংক ইউ।